প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, সংস্কার, নির্বাচন, হত্যাকাণ্ডের বিচার সহ নানান ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিভাজন দেখা দিয়েছে। নির্বাচন কবে হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিনিয়োগে মন্দা, মপতন্ত্র, জননিরাপত্তা, মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে রয়েছে প্রশ্ন। বিভাজন দূর করে ঐকমত্যে আনতে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এদিকে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, আগামী নির্বাচনে নতুন ভোটার 3 থেকে 3.5 কোটি। তরুণ এই ভোটারদের যারা আকৃষ্ট করতে পারবেন, সেই রাজনৈতিক দলই এগিয়ে থাকবে ভোট যুদ্ধে। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কী ভাবছে তা বুঝতেই আজ আমরা মুখোমুখি হব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহাদি আমিনের সঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মাহাদি আমিন, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই বিএনপির 3 অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে মে মাসে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করেছে। এই কর্মসূচির লক্ষ্য এবং আপনারা আসলে কি অ্যাচিভ করলেন এই কর্মসূচিটা থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের এই কর্মসূচিটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা করেছি। উনি বিশ্বাস করেন যে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পর্যায়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা তারুণ্যের যে অপরিসীম ভূমিকা দেখেছি, যে অসীম সাহস দেখেছি, সামনে বাংলাদেশকে যদি বদলে দিতে হয়, গণতান্ত্রিক বাংলাদেশে যদি আমরা সব শ্রেণী পেশার মানুষের উন্নয়ন ঘটাতে চাই, ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, তাহলে তারুণ্যের সেই শক্তিকে আমাদের ধারণ করতে হবে। তারুণ্য কী ভাবছে, তারুণ্য কীভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে যাচ্ছে, সেগুলো আমাদের শুনতে হবে। এই কারণেই কিন্তু আমাদের দেশ জুড়ে 4টা প্রোগ্রাম করেছি, 4টে ডিফারেন্ট ডিভিশনাল সিটিতে, এবং 2 দিন করেছিল। প্রথম দিন আমাদের একটা সেমিনার ছিল এবং দ্বিতীয় দিন সমাবেশ ছিল। যে সেমিনারটা ছিল সেখানে কিন্তু সমাজের বিভিন্ন অঙ্গন থেকে প্রতিনিধিরা এসেছিলেন, বহুত অডিয়েন্সের ক্ষেত্রে এবং স্পিকারের ক্ষেত্রে। এটা বাংলাদেশের কনটেক্সটে অনেকটা ইউনিক যে একটা পলিটিক্যাল পার্টি অর্গানাইজ করছে, যারা এর আয়োজনের সাথে সম্পৃক্ত সবাই মূলধারা রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির। কিন্তু যারা সেখানে কথা বলছেন, যারা সে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন শ্রোতা হিসেবে, তার একটি বিশাল অংশ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না। এর মাধ্যমে আমরা চেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার যারা অরাজনৈতিক মানুষ রয়েছেন, যারা তারুণ্যের আইকন রয়েছেন, ওনাদেরকে সম্পৃক্ত করতে, ওনারা বাংলাদেশকে কীভাবে বদলে দিতে চান, ওনাদের চিন্তাগুলো, ওনাদের ভাবনাগুলো, সেগুলো সামনে নিয়ে আসতে। এবং তার পরদিন ছিল তারুণ্যের সমাবেশ। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ মিলে সেই সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। তারুণ্যের এক মহাপ্লাবন, যেখানে প্রায় সব তরুণের কণ্ঠে কিন্তু সেটি এসেছিল যে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, আবার রাষ্ট্রের নাগরিক হিসেবে মালিকানা পুনরুদ্ধার করতে চাই। সকল তরুণের সমন্বিত কণ্ঠে লাখো লক্ষ মানুষ একত্রিত হয়ে কিন্তু গণতান্ত্রিক সে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের প্রতি সেই অভিযাত্রাকেই প্রস্ফুটিত করেছিল। যে এই সেমিনারগুলোতে বা কর্মসূচিগুলোতে আমরা দেখলাম যে রিসোর্স পার্সন বা আলোচক হিসেবে যাদেরকে আনা হয়েছে মঞ্চে, অনেকেই আসলে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ইডিওলজির। তো প্রশ্নটি হচ্ছে, এই ভিন্ন মত বা ভিন্ন পথের মানুষদেরকে নিয়ে বিএনপি আসলে ভাবনাটা কিরকম? আপনি রাইটলি বলেছেন, এই ধরনের জিনিসটা আসলে আমরা আগে দেখি নাই। আসলে অনেকেই না, আসলে যারা আলোচক হিসেবে ছিলেন সবাই ভিন্ন মত, ভিন্ন পথের। এটা একটা ক্রাইটেরিয়া ছিল। আপনি যদি প্রোগ্রামগুলো দেখেন, আমাদের 4টা প্রোগ্রামেই যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন, তিনি ছিলেন আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য। এবং আলোচক হিসেবে যারা ছিলেন, ওনাদের প্রত্যেকেই গণ অভ্যুত্থানে প্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, ভূমিকা রেখেছিলেন। দেশ এবং মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে গণ অভ্যুত্থানে সবসময় জনগণের পাশে ছিলেন। এর পাশাপাশি ওনারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাই এমন একটি বাংলাদেশ চান যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। কিন্তু এর পাশাপাশি তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই যে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, সেটিকে ধারণ করে কিন্তু তাদের মাঝে একজনও বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না। অনেকে হয়তো ভাবছেন যে যারা এখানে আলোচক হিসেবে এসেছেন, ওনারা কি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ছেন কিনা। বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে ওনাদের কাউকে, এমনকি দলের সাধারণ সদস্য পদ দেওয়া হচ্ছে না। ওনাদেরকে আনাই হয়েছে এই ক্রাইটেরিয়াতে যে বর্তমানে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে। ইনক্লুশনটা কিসে? ডেমোক্রেটিক ভ্যালিজের উপর ভিত্তি করে, যারা গণতন্ত্র, মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতায় বিশ্বাস করে, যারা জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতা সব রাজনৈতিক দল যে গণতান্ত্রিক অভ্যুত্থান করেছে সেখানে রাইট সাইডে ছিল, ওনাদের সবাইকে একটা প্ল্যাটফর্ম দেওয়া একটা রাজনৈতিক দলের আয়োজনে, যেখানে ওনারা ওনাদের তারুণ্যের ভাবনাটুকু শেয়ার করবেন, কী ধরনের বাংলাদেশ ওনারা দেখতে চান। এখানে কিন্তু পলিটিক্যাল ক্রাইটেরিয়া একটাই ছিল যে ওনারা কেউ বিএনপির সদস্য না।
ভিন্ন মত, ভিন্ন পথ, কিছু ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ বিপরীত ধর্মী আদর্শের মানুষকে আমরা এনেছি, সেটাই শুনবার জন্য যে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে এটা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হতে পারে। কিন্তু সেই অন্তর্ভুক্তির একটা বড় ক্রাইটেরিয়া, আবারও বলছি, গণতন্ত্রের পক্ষে তাকে থাকতে হবে। কখনোই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ স্বৈরশাসন চাই না। এর পাশাপাশি স্পিকারদেরকে যেমন আমরা দেখেছি সবাই নন পলিটিক্যাল ছিলেন, বিএনপির বাইরে থেকে, যারা পলিটিক্যাল পার্টি থেকে স্টেক হোল্ডার ছিলেন তারাও কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত না। সামনে যারা অডিয়েন্সে ছিলেন সেখানেও কিন্তু একটা বিশাল অংশ ছিল যারা বিএনপির রাজনীতির সাথে কখনোই সম্পৃক্ত হন নাই, আপলিটিক্যাল বা অরাজনৈতিক মানুষ। ওনার বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসছেন, সেখানে তরুণ তরুণী ছিল, যুবক যুবতী ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল, কলেজের ছাত্রছাত্রী ছিল, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, প্রফেসরের পাশাপাশি যারা মানবাধিকার কর্মী, এনভায়রনমেন্টালিস্ট, সবাই ছিলেন এখানে। অনেক সাংবাদিক ছিলেন, সেখানে কিন্তু আমরা একবারও দেখি নাই কে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ধরনের একটা ইনোভেটিভ বা ইউনিক প্রোগ্রাম আমাদেরকে দিয়ে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা। দেখুন, এই প্রোগ্রামগুলো সাকসেসফুল করার জন্য যারা মূল আয়োজক, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে যাদের প্রোগ্রাম, যারা সেটাকে গেস্ট লিস্ট তৈরি করেছেন, যারা সেখানে তাদের সাংগঠনিক সর্বোচ্চ শক্তিমত্তা এবং কাঠামোগত ব্যবহার করেছেন, কিন্তু স্টেজে একটাবারের জন্য বক্তব্য দেন নাই। এটাই তো বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি। প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের যারা লোকাল সিনিয়র লিডার্স ছিলেন, ডিভিশনাল পর্যায়ে বিএনপি সিনিয়র লিডার্স ছিলেন, জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, ওনারা গিয়েছেন। ওনারা কিন্তু নর্মালি দেখা যায় বক্তা হিসেবে গেলে অনেক মানুষ ওনাদের বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে আসে। আমাদের এই প্রোগ্রামগুলোতে ওনারা শ্রোতা হিসেবে গিয়েছেন, ওনারা শুনেছেন যারা তরুণ রয়েছেন তারা কি চান, তারা কিভাবে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চান। আরও একটা টেকনিক্যাল ডিফারেন্স অন্যান্য প্রোগ্রামের চাইতে, যেখানে কিন্তু অডিয়েন্সে যারা ছিলেন আমরা তাদের কাছ থেকে প্রচুর কোয়েশ্চেন্স নিয়েছি, প্রচুর তাদের জন্য ওপেন ফ্লোরের মাধ্যমে আমরা পার্সপেক্টিভ ধারণ করেছি। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামে 10 জন, 12 জন, 15 জন করে ফ্লোর থেকে র্যান্ডমলি কথা বলেছেন অডিয়েন্সের ভেতর থেকে এসে, যে তাদের কি কোয়েশ্চেন্স আছে, ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হতে চায়, বিভিন্ন সেক্টর ধরে ধরে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে। একটি জিনিস এটার সাথে আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, ভবিষ্যতে বিএনপি যদি সরকারও গঠন করে এই ধরনের ভিন্ন পথের মানুষগুলোর জন্য প্ল্যাটফর্ম বিএনপি দেবে কিনা? বিএনপি তো বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের প্রতীক, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে আদর্শ মানে কি? আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমরা সবাই এক। আমরা সবার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে চাই। একটা দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের অধিকার এবং স্বাধীনতা সবার জন্য সেম, ইররেসপেক্টিভ আমরা কে কোথা থেকে এসেছি। সেটাই তো আমাদের গণ আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই কিন্তু আমরা বলছি যে আমাদের এই যে সেমিনারটা হলো, এই প্ল্যাটফর্মটা প্রত্যেকে কথা বলার জন্য একটা সুযোগ, ভাবনা প্রকাশের জন্য একটা সুযোগ। এটা কিন্তু বিএনপির মূলধারা রাজনীতিতে আসার সুযোগ না। এটা হচ্ছে কেমন বাংলাদেশ আমরা সবাই চাই সেটি গড়ে তোলার জন্য, আলাপচারিতার জন্য, এক্সটেন্সিভ ডায়ালগ। রাইট, এই কারণে আমরা বলছি যে সেমিনারটা কি জন্য আপনি যেটা বলছেন, ইটস আ ভিউ এক্সচেঞ্জ, ইটস আ ডায়ালগ প্ল্যাটফর্ম। এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় ধরনের পরিবর্তন। তাহলে সেই সেমিনারের তরুণদের ভাবনাগুলো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, সেগুলো আসলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আসলে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, তারা যে বাংলাদেশটা এই কারণে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের একজন করে নীতি নির্ধারক ছিলেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তিনি সেগুলো নোট করেছেন। আমাদের ডেডিকেটেড টিম ছিল যারা যেটা বলেছেন সেটা নোট করেছি, এবং এখানে অনেক ভালো ভালো পয়েন্টও আমরা পেয়েছি। কিছু এখানে যদি বলেন আর কি আমাদের দর্শকদের জন্য কোন ইনোভেটিভ একটা আইডিয়া পেয়েছেন যে সেই সেমিনার থেকে যেটা আসলে বিএনপি ইমপ্লিমেন্ট করার চিন্তা করছে? আমরা যেমন চিন্তা করছি, ওখানে এসএমইর ক্ষেত্রে অনেক বড় ধরনের কথা এসেছে, টেকের ক্ষেত্রে কথা এসেছে যে আমরা কিভাবে টেকনোলজির সাথে এডুকেশন সিস্টেমকে ইন্টিগ্রেট করতে পারি, ভার্চুয়াল এডুকেশনটাকে আমরা কিভাবে আরও বেশি প্রমোট করতে পারি, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন বেশ কিছু জিনিস এসছে, এগ্রিকালচারটাকে আরও বেশি আমরা আইটি ইন্ডাস্ট্রির প্রয়োগের মাধ্যমে কীভাবে ডিজিটাইজ করতে পারি, প্রাইস নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিভাবে আমরা টেকনোলজি ইউজ করতে পারি, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া সেখানে এসছে। আপনারা যদি দেখেন এগেইন, যারা স্পিকার হিসেবে এসছেন ওনার কেউ বিএনপির রাজনীতির সাথে জড়িত না, বাট এভরিওয়ান হ্যাজ ক্রেডিবল ট্র্যাক রেকর্ড, যারা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশে যার যার রেসপেক্টিভ জায়গা থেকে আমরা কীভাবে পলিসি ইন্টিগ্রেশন করতে পারি সেটা সাজেশন দিয়েছেন। একটি প্রশ্ন এই পর্যায়ে এসে করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠনের পর তার দলে প্রায় 40% বেশি তরুণ ছিল, এবং তিনি তরুণদের যেভাবে গুরুত্ব দিয়েছিলেন, বর্তমান বিএনপি তরুণদের নিয়ে সেই ভাবনায় আসলে কীরকম? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু খুব তরুণ বয়সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি বাংলাদেশের সেনাপ্রধান, উনি বাংলাদেশের প্রথম সত্যিকার অর্থে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন খুব তরুণ বয়সে। সুতরাং সেই তারুণ্য বিএনপির শক্তি তখনও ছিল, আজও আছে। আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 1988 সালে যখন বগুড়ার গাবতলী উপজেলার সাধারণ সদস্য হিসেবে রাজনীতি শুরু করেন, তখনও কিন্তু অনেক তরুণ ছিলেন। সুতরাং সেই তারুণ্যকে আমরা আগেও যেমন ধারণ করতাম, আজও সেভাবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে ধারণ করছি। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি তরুণ
যে সংগঠনগুলোর সাথে যুক্ত রাজনৈতিকভাবে, সেগুলো কি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবচেয়ে বেশি তরুণ নেতা কর্মী সমর্থক তো তাদের সাথে জড়িত। আমরা যদি দেখি গত 16 বছরে সবচেয়ে বেশি তরুণ যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, হামলা মামলা শিকার হয়েছেন, তারা তো এই অঙ্গ সংগঠনগুলোর সাথেই জড়িত। সুতরাং সেই তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করি বলেই কিন্তু আমরা যে প্রোগ্রামগুলো করছি, যেটা আজকে আপনার ফার্স্ট কোয়েশ্চেন ছিল, সেটা কিন্তু সেই তারুণ্যকে কেন্দ্র করেই। আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সেই তারুণদের ভয়েসেস মাস্ট বি হার্ড ইন পলিসি মেকিং, ইন পলিটিক্স। সে কারণেই আমরা আমাদের পলিটিক্যাল যে বাবল আছে সেটা ব্রেক করে সবার কাছে ছুটে যাচ্ছি। আমাদের তরুণরাই যদি আপনি দেখেন বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে ছুটে যাচ্ছে কেন্দ্র থেকে। আমরা কেন্দ্র থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমাদের যারা তারুণ্যের ধারকেরা রয়েছে দলের ভেতর থেকে তারা যাচ্ছেন। আমাদের যে 31 দফা রয়েছে এবং অন্যান্য নীতি নির্ধারণী রূপকল্প রয়েছে সেগুলো নিয়ে কথা বলছেন। ডায়ালগের মাধ্যমে আমরা তারুণ্যের যে অ্যাসপারেশন রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেটা আমাদের পলিসি মেকিংয়ে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। এইবার মানে সামনে যে নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি, সেই নির্বাচনে প্রায় ধরে নেওয়া হচ্ছে আপনার 3.5 কোটি বা 3 কোটি থেকে 3.5 কোটি নতুন ভোটার আসলে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তো সেই তরুণদের কণ্ঠস্বরগুলোকে আপনারা শোনার চেষ্টা করছেন, তাদের আসলে কি চাওয়া হচ্ছে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, মেধার মূল্যায়ন থাকবে। বিএনপি কিন্তু সেটাই ধারণ করছে। আজকে দেখুন অনেক তরুণ হয়তো সংস্কারের কথা বলছেন। সবার আগে বিএনপি সংস্কারের কথা বলেছিল সেই 2016 সালে ভিশন 2030 মাধ্যমে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে যে 27 দফা বা 2023 সালে যে 31 দফা দিয়েছিলেন, সেখানে সংস্কারের যে পরিপূর্ণ রূপরেখার কথা বলেছিলেন, সেটাই কিন্তু আজকে তরুণরা বলছেন। এই যে গণ অভ্যুত্থানের একটা মৌলিক অনুষঙ্গ ছিল কোটা বিরোধী আন্দোলন, সেই কোটার বিরুদ্ধে সবার আগে কিন্তু জনাব তারেক রহমান 2013 সালে বলেছিলেন যে বাংলাদেশে কোটা কখনো 5%-এর বেশি হওয়া উচিত না। তরুণদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা কর্মসংস্থান নিয়ে, কর্মসংস্থান বিষয়ে বিএনপির সুনির্দিষ্ট পলিসি রয়েছে কিভাবে আমরা বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিউ জব ক্রিয়েট করব। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সুতরাং আমাদের যে এই মুহূর্তে যে অর্থনীতির একটা স্থবিরতা চলছে এবং সামনে যে দিনগুলো আসবে আপনার নির্বাচনের পরবর্তী সময়গুলোতে, সেখানে তরুণদের কর্মসংস্থানের জন্য খুব কম্প্যাক্ট বিএনপির ভাবনাটা কি, মানে একদম প্যাক যেটা ইমপ্লিমেন্টেবল খুব শর্ট টার্মে, সেরকম কোনো ভাবনা? বাংলাদেশে সর্বপ্রথম বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আজকের বাংলাদেশে দেখবেন প্রতি বছরে মাত্র 10 লাখের মতন আমরা বিদেশে জনশক্তি রপ্তানি করতে পারছি, তারও অ্যারাউন্ড 65% শুধুমাত্র সৌদি আরবের। আমরা যদি এটাকে ডাইভার্সিফাই করতে পারি, আমাদের বিশ্বের অন্যান্য সব দেশে বাংলাদেশ থেকে আমাদের জনশক্তি রপ্তানি করতে পারি। আমাদের টোটাল যারা যাচ্ছেন তাদের লেস দেন 5% উইমেন। আমরা যদি নারীর ক্ষমতায়নের মাধ্যমে সেটা করতে পারি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের উইমেন এমপ্লয়িকে পাঠাতে পারি, এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু সেক্টরে না, আনট্রেইনড অবস্থায় না, আমরা তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা যোগ্যতা তাদের ভিতর পেনিট্রেট করে ট্রেনিং এর মাধ্যমে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা অবারিত ক্ষেত্র রয়েছে। আইটির ক্ষেত্রে আমরা দেখি যে ফ্রিল্যান্সিং এর অনেক বড় সুযোগ রয়েছে যেটা আমরা ইউজ করতে পারছি না। আউটসোর্সিং এর ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ট্রেন করি, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যদি বাড়াই, 3 মাস 6 মাস বা 1 বছরের যদি আমরা তাদের জন্য বিভিন্ন সার্টিফিকেশন স্কিম তৈরি করতে পারি, তাহলে তাদের কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান অলরেডি একটা ভিশন বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে যেমন অ্যামাজন বা ইবের মতন প্ল্যাটফর্ম রয়েছে, আলিবাবা রয়েছে, আমরা কিন্তু বাংলাদেশে সেটার জন্য সাপ্লাই চেইন তৈরি করতে পারি। এখান থেকে ওনারা আমাদের পণ্যগুলো কিনে নিয়ে যেতে পারেন। এর মাধ্যমে আমরা এসএমই গ্রোথ করতে পারি। একদিকে যেমন চাকরির ব্যবস্থা হবে, এন্টারপ্রেনারশিপ তৈরি হবে ব্যাপক অর্থে। সুতরাং অনেক ধরনের সুযোগ সুবিধা আমাদের রয়েছে, সেগুলো আমরা কাজ করছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সত্যি বৈষম্য থাকবে না, যেখানে সত্যি মেধার ভিত্তিতে প্রত্যেকে সমান সুযোগ পাবে রাষ্ট্রের কাছ থেকে। এটা যদি আমরা না করতে পারি তাহলে তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবো না। আপনি যে বলেছেন আপনাদের ভাবনাটা এবং দলের ভাবনাটা, আমরা দেখছি যে আমাদের অর্থনীতির যদি মূল জায়গাটা দেখেন, মোস্টলি হচ্ছে পোশাক রপ্তানি এবং আপনার ম্যান পাওয়ার যেটা জনশক্তি রপ্তানি, এবং যেটার আমরা উদ্যোগগুলো দেখে শুরু হয় হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। এবং আমরা দেখতে পাচ্ছি 40 বছর পরও নতুন কোনো খাতকে আমরা শক্ত অবস্থানে নিতে পারি নাই। তো সেইটা আপনাদের আসলে কিভাবে আপনারা ভাবছেন যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে আপনারা নতুন কোনো খাতের ব্যাপারে জোর দিবেন? অ্যাজ ইউ হ্যাভ সেড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া সেই দুটো ইন্ডাস্ট্রি আজও বাংলাদেশের অর্থনীতির মৌলিক ভিত্তি। বিদেশে গার্মেন্টস রপ্তানি, বিদেশে আমাদের জনশক্তি রপ্তানি। আপনি যদি দেখেন গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে আসছেন যে আমরা অ্যাগ্রো বেসড এক্সপোর্ট ইন্ডাস্ট্রি করতে চাই। সো আমাদের এটাকে প্রমোট করতে হবে। কৃষক নির্ভর বাংলাদেশ, আমাদের একটা কৃষি বিপ্লব আবার করতে হবে। শহীদ সেটা শুরু করেছিলেন, বাট সময় স্বল্পতার কারণে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারেন নাই। বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে।
আমাদের দেখুন সেম প্রোডাক্টের ডিফারেন্ট প্রবলেম থেকে যায়। হয়তো তৃণমূল পর্যায়ে প্রান্তিক পর্যায়ে একজন কৃষক সেটা টমেটো বা গাজর উৎপাদন করছেন, উনি বাধ্য হয়ে এমন প্রাইসে সেল করছেন লস করে, সেটাই ঢাকায় আস্তে আস্তে অনেকগুলো হাত ঘুরে 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 এত ইনফ্লেটেড প্রাইসে চলে আসে যে আমাদের যারা একজন মধ্যবিত্ত আছে তারা কিনতে পারছেন না। তার মানে কি প্রোডাক্ট সেম প্রোডাক্টের ডিফারেন্ট প্রবলেম, সাপ্লাই চেইন পুরো ইকোসিস্টেমের মধ্যে একটা প্রবলেম আছে। এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের অলরেডি পলিসিতে রয়েছে যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা ক্রয় কেন্দ্র তৈরি করব, যার মাধ্যমে কৃষক যারা বা উৎপাদনকারী যারা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কিনে নেওয়ার ব্যবস্থা নিব। ইউনিয়ন পর্যায়ে কোল্ড স্টোরেজের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেন যেসব ফল ফসল সবজি বা খামারিদের যে উৎপাদিত জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রপারলি প্রিজার্ভ করতে পারি। সেটা যদি আমরা করতে পারি এবং আমরা যদি প্রপারলি কিছু টুলস এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে পারি গ্লোবাল ইন্টিগ্রেশনের মাধ্যমে, আমরা কিন্তু এগ্রিকালচারকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে পারি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখবেন মাছ মাংসও কিন্তু বিদেশি উৎপাদন হচ্ছে, রপ্তানি হচ্ছে। সেই ধরনের অবারিত সুযোগ আমাদের রয়েছে। আমাদের যে উদ্ধৃত ফসল সবজি রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে লোকালি নষ্ট হচ্ছে, সেগুলোকে যদি আমরা প্রপারলি কোল্ড স্টোরেজ এবং সাপ্লাই চেইনের রিকনফিগারেশন করতে পারি, এগুলোকে কিন্তু আমরা প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেজিংয়ের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করতে পারি। আপনি মোটামুটি এই দুটো খাতের পাশাপাশি আপনারা ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন সেটি তো বলেছেন। কর্মসংস্থান নিয়ে যে, কারণ আমরা যদি দেখি এই জুলাই অভ্যুত্থানের পেছনে কিন্তু এই যে চাকরি কোটা মেধা এবং হচ্ছে দিন শেষে আসলে জব, তো জবের ক্ষেত্রে আসলে আপনারা কোন ইনোভেটিভ চিন্তাটা করছেন যেটা আসলে তরুণ ভোটাররা, মানে ডেফিনেটলি হয়তো এটা আপনারা ইশতেহারে আরও স্পষ্ট করবেন, কিন্তু তরুণ ভোটাররা আকৃষ্ট হবে যে জব ক্রিয়েশনের ক্ষেত্রে? জবের ক্ষেত্রেও আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে কাজ করছেন। এগুলো আমরা মূলত 4টা ডিফারেন্ট সাইড দিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে যাচ্ছি, পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, এন্টারপ্রেনার হিসেবে এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। এই 4টা হ্যান্ড অন হ্যান্ড কাজ করতে হবে। এবং সেই জন্যই কিন্তু ফার্স্ট বিষয় হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে হবে। রিয়েল ওয়ার্ল্ড ট্রেনিংয়ের প্রয়োজন আছে, যার কারণে সেটাকে দক্ষতা এবং যোগ্যতা যেটা রিয়েল লাইফ ট্রেনিংয়ের জন্য প্রয়োজন, এমপ্লয়মেন্টের জন্য প্রয়োজন, সেই এনহ্যান্সমেন্টের প্রয়োজন। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের প্রয়োজন রয়েছে। আমরা ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেমটা আরও স্ট্রেনথেন করব। জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশে একটা এডুকেশন সিস্টেমের রিভলিউশন অংশ হিসেবে আমরা চাই বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় এবং সম্ভব হলে চতুর্থ একটা ভাষা এখানে ম্যান্ডেটরি করা। এবং সেই ভাষাগুলো কি হবে? ফ্রেঞ্চ, জার্মান বা অ্যারাবিক, ম্যান্ডারিন, এই জাপানিজ টাইপের ভাষা যেগুলোর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন অনেক বেশি। এমন একটি ভাষা যার মাধ্যমে বিদেশে কর্মসংস্থান যেমন ইজি হবে, হতে পারে অনলাইন ফ্রিল্যান্সিংয়ের কাজ এখানে বসে করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য আমাদের যারা ব্রেইন ড্রেন হয়ে বিদেশে চলে যাচ্ছেন ওনাদেরকে ব্রেইন সার্কুলেশনের মাধ্যমে বাংলাদেশে আমরা ইন্টিগ্রেট করতে চাই। সে ধরনের টার্গেটেড পলিসি নেব, কীভাবে ওনাদেরকে আমরা বাংলাদেশে ইনোভেটিভ প্ল্যাটফর্ম দিতে পারি। অনেক রিসার্চার বিদেশে রয়েছেন, কীভাবে আমরা বাংলাদেশে তাদেরকে R&Dতে ইনক্লুড করতে পারি। আমাদের বাংলাদেশে FDI বাড়াতে হবে, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট বাড়াতে হবে, PPP বাড়াতে হবে। তার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো সেভাবে নিতে হবে। হলিস্টিক অ্যাপ্রোচ আপনারা ওয়ার্ক ইজ অফ ডুইং বিজনেস উইল হ্যাভ টু বি এনহ্যান্সড। এবং সেই জন্যই আমরা ইকোনমিক লিবারালাইজেশন করতে চাই, ডেমোক্রেটাইজেশন করতে চাই। যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র শুধু ভোটের অধিকারে সীমাবদ্ধ না, সেটি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা SME রয়েছেন, যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, সবাইকে আমাদের সেই গণতান্ত্রিক অধিকার দিতে হবে অর্থনৈতিক খাতেও। এবার একটু সংস্কারের আলাপে আসতে চাই। অনেক আগে থেকে বিএনপি সংস্কারের কথা বলছে। প্রথমে 27 দফা, তারপরে 31 দফা আপনারা রাষ্ট্র কাঠামোর যে মেরামত বা সংস্কারের নামে দিয়েছেন, কিন্তু তারপরে এরকম একটা বার্তা কেন আসছে যে বিএনপি সংস্কারের বিপক্ষে, বরং নির্বাচন দ্রুত চাই? কারণটা আসলে আমরা জানি না, তবে এতটুকু বলতে পারি যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এটা অনেকটাই অনাকাঙ্ক্ষিত। আপনি অপপ্রচারও বলতে পারেন, কারণ বর্তমান বাংলাদেশে আজকে অনেকেই সংস্কারের কথা বলছেন যারা 5ই আগস্টের বহু পরে প্রথমবার এই শব্দটা উচ্চারণ করেছে। সবার আগে সংস্কারের কথা বলেছিলেন 2022-এও না, 2023-এও না, 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যখন তিনি ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। আজকের বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো, যেমন আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, তার রূপরেখা কী হবে, বর্তমান বাংলাদেশে কিন্তু সেটা সবার আগে সেই ভিশন 2030-তে আমাদের ম্যাডাম বলেছিলেন। আমরা পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কি কেউ থাকবেন কি থাকবেন না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী এবং সংসদের ক্ষমতার ভারসাম্য কী হবে, আমরা বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য কী হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেই ভিশন 2030 পরবর্তীতে 2022 এবং 23 সালের 27 দফা এবং 31 দফাতে ছিল। যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সেই জাতীয় ঐক্যমত্যের উপর ভিত্তি করে কিন্তু গণতন্ত্রের পক্ষে যে রাজনৈতিক দল ছিল, যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল, সবাই একটা প্ল্যাটফর্মে এসে 31 দফা প্রণয়ন করা হয়েছিল। সুতরাং আজকে নতুন কোনো কিছু কিন্তু নেই, যা কিছু যৌক্তিক, যা কিছু বাস্তব, তা প্রত্যেকটার ভিত্তি আমাদের দেওয়া 31 দফা। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে মেথোডোলজিক্যাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে।
হ্যাঁ, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা সবার আগে বলেছি, কিন্তু সেটা কোন প্রেক্ষাপটে হবে? এখানে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে নাকি এখানে সিট বেসড অ্যালোকেশন হবে? সেটা নিয়ে কিছু ডিবেট থাকতে পারে, এবং কিছু ডিবেট থাকবে, সেটাই তো স্বাভাবিক। গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা আমরা সবাই থাকবে, ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, অনেকগুলো বিষয়তে আমরা একমত হব, অনেকগুলো বিষয়তে আমরা একমত হব না। যেখানে একমত হব সবাই এক হয়ে সেগুলো কার্যকর করব, যেখানে একমত হব না, গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যাবে, জনগণের কাছে আমরা যাব, জনগণ যেটাকে এন্ডোর্স করবে, নির্বাচিত হয়ে তারা সেটা বাস্তবায়ন করবে। ইটস ইজি ফর্মুলা। যার কারণে আমরা বলছি সংস্কারের যেসব বিষয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন হবে, সবাই একমত হবেন, সেগুলো আমরা কার্যকর করতে যাব খুব দ্রুত। যেখানে ভিন্ন মত থাকবে, লেটস ফেস দ্য ইলেকশন, আমরা সবাই জনগণের কাছে যাই অ্যান্ড লেট পিপল ডিসাইড। এই তো গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন। জনগণের ক্ষমতায়ন মানে কি? মানে হচ্ছে ভোটের মাধ্যমে উনি প্রমাণ করবেন যে জনগণ কি চায়। অন্তর্বর্তী সরকার অনেকগুলো খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। কেউ কেউ বলছেন সরকার তার সংস্কারের যে পরিধি অনেক বেশি বড় করে ফেলেছে। আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, এবং কোন কোন সংস্কার আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি? দেখেন, ডে ওয়ান থেকে কিন্তু বিএনপি এবং অন্য অনেকগুলো রাজনৈতিক দল বোঝা এসেছে বর্তমান সরকারের প্রথম প্রায়োরিটি ছিল একটা ইলেকট্রাল রোডম্যাপ দেওয়া, সুনির্দিষ্ট একটা ডেট দেওয়া কখন ইলেকশন হবে, দেন ব্যাকট্র্যাক করে আমাদের টার্গেট ওয়াইজ বা টাইম বাউন্ড কিছু অ্যাচিভমেন্ট থাকা উচিত ছিল, ডেলিভারেবল। তার ভিতরেই সংস্কার পড়ে যাওয়ার কথা। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। ইট উইল নেভার হ্যাপেন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা সব সংস্কার থিওরিটিক্যাল স্পিকিং শেষ করে দিলেন, তারপরে নির্বাচন দিলেন, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা আর কখনো সংস্কারে হাত দিবে না। এটা তো প্র্যাকটিক্যাল না। সংস্কার এমন একটা বিষয় যেটা সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, যখনই দরকার তখনই করতে হবে। সংস্কারের সাথে নির্বাচনের প্রধান সম্পর্ক এটাই যে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেটা নির্বাচিত সংস্কার ছাড়া আর সংস্কারগুলো যদি একটু বলেন। যেমন সংবিধানের মূলনীতির বিষয় যদি হাত দিতে হয়, সেক্ষেত্রে তো অবশ্যই এটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজন রয়েছে। সংস্কার বলতে কিন্তু ছোট থেকে বড় অনেক কিছু করা যায়, দিন শেষে ছোট বড় মাঝারি ম্যাটার করে না। সংস্কার বলতে আমরা তাই বুঝি যাতে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের সমস্যার সমাধান হবে। যেমন ধরুন, আমরা একটা প্রস্তাবনা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রের নাম পরিবর্তন। তো রাষ্ট্রের নাম পরিবর্তনের সাথে মানুষের সমস্যার সমাধানের কি ব্যাপার? বাংলাদেশে কতজন মানুষ এটা চায়, কতজন মানুষের কাছে ম্যাটার করে এই নামটা? আমরা তো দেখেছি ওই নর্থ কোরিয়ার অফিসিয়াল নাম কি, ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া। তো এই নামের মানে কি? ডেমোক্রেটিক নাম দিচ্ছে, পিপলের নাম দিচ্ছে, মেরে কেটে দেশ সাফা করে ফেলছে। তো সেই রেটরিক তো আমরা চাই না, আমরা চাই অ্যাকশন, এবং সেই অ্যাকশন হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটাতে হয় তাহলে সেই সংস্কার প্রয়োজন হবে যেটা সত্যি ওনাদের জন্য অর্থবহ। আমরা দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করব, আমরা কৃষিক্ষেত্রে কিভাবে সংস্কার করব, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে যোগ্যতা এবং দক্ষতা তৈরি করব, রাষ্ট্র কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যেমন প্রয়োজন, এগুলো প্রয়োজন। এবং বিএনপি কিন্তু দুটো নিয়ে প্যারালালি কাজ করছে। আমাদের যে 31 দফা রয়েছে সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা হবে সেগুলো যেমন রয়েছে, একই সাথে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমরা কিভাবে অর্থবহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে পারবো সেগুলো কিন্তু ডিটেল আছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড়িয়ে গেছে। একটি প্রশ্ন আসে, বিচার আগে তারপর নির্বাচন, তো আবার সংস্কার আগে তারপর নির্বাচন, এগুলো আসলে মুখোমুখি দাঁড়ালো কেন? আসলে কোন প্রেক্ষাপট? এটা অনাকাঙ্ক্ষিত। আমরা একটা সময় দেখেছি উন্নয়ন এবং নির্বাচন মুখোমুখি হয়ে গিয়েছে, এখন নির্বাচন এবং সংস্কার মুখোমুখি হয়ে গেছে। এটা কি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল? দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল আমরা সেই বাংলাদেশ চাই যেখানে একটা প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে, যাদের স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে। জুলাই অভ্যুত্থানটা হলো কেন? কারণ এমন একটা ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যারা দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, যেখানে মেধার মূল্যায়ন হয় নাই, যেখানে বৈষম্য হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট দলের নেতাকর্মী সমর্থকরা ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে ছিল, বাকি সবাই প্রতিটা নিয়ত তারা বঞ্চিত ছিল, প্রত্যেক নিয়ত তারা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছিল। তার মানে কি, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছি যেখানে এই বিষয়গুলোর হবে না। কখন হবে না? হবে না তখন যখন এমন একটা সরকার আসবে যারা অনির্বাচিত না, যারা জনগণের ক্ষমতার মাধ্যমে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সরকার পরিচালনা করবে। আমরা দেখেছি 2014 সালে একটা নির্বাচন হয়েছে বিনা ভোটের, 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছে, 2024 সালে ডামি ভোটে নির্বাচন হয়েছে। এই পরপর 3টা নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না, তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র,
প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ। তার মানে সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এই ধরনের সরকার যখন থাকে, যার ক্ষমতার উৎস জনগণ না হয়ে রাষ্ট্রযন্ত্রের একাংশ হয়, তখন তারা জনগণকে এক পাশে ফেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন করে। তার মানে প্রধান ব্যাপার হচ্ছে আমাদের যদি সেই জিনিসটা শেষ করতে হয়, তাহলে এমন একটা সরকার প্রয়োজন যার ক্ষমতার উৎস জনগণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার একমাত্র উপায় নির্বাচন। নির্বাচনী জনগণের সেই ক্ষমতায়নের মাধ্যম, যার মাধ্যমে তিনি ভোট দিবেন, ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন, যেই প্রতিনিধি ওনাদের কাছে দায়বদ্ধ থাকবে, স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার ভেতরে থাকবেন। সুতরাং সেটাই যখন হবে, তখন আমাদের একটা মূল আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে। প্রশ্নটি হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে সেটি কতখানি নিরপেক্ষ এই মুহূর্তে বিএনপি মনে করে, এবং আপনাদের কি কখনো এরকমও মনে হয় কি না যে অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে? এখানে অন্তর্বর্তী সরকার তো জনগণের ভোটে নির্বাচিত ছিল না, বাট যারা রাজনৈতিক দল ছিল সবার সমর্থনই তৈরি হয়েছিল একটা ঐকমত্যের উপর ভিত্তি করে। সুতরাং এটা প্রত্যাশিত ছিল যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কাজ করবে। এবং বিএনপির দীর্ঘদিনের আন্দোলন যেটা আপনি বললেন, তা ছিল কি একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য। যার কারণে কিন্তু জাতীয় সরকারের কথা উঠলেও বিএনপি কোনো অনির্বাচিত সরকারের অংশীদার হতে পারে নাই। আপনি যদি 5 আগস্ট থেকে 8 আগস্টে সেই ডিসকাশনগুলো দেখেন, তখন কিন্তু বাংলাদেশে কারা সরকারে যাবে এখানে একটা বিভাজন হয়েছিল। তারাই সরকারে গিয়েছে যাদের নির্বাচন করার কথা ছিল না, আর তারাই সরকারের বাইরে ছিল যারা নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেখান থেকে বের হয়ে এসে একজন উপদেষ্টা। কেন প্রশ্নটি করলাম, শুরু থেকে আপনাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যানও অকুণ্ঠ একটি সমর্থন আপনারা সবাই জানিয়েছেন এই সরকারকে। আপনাদের দলের পক্ষ থেকে কি মনে হচ্ছে এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে? এখন শুরু থেকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলে এসেছেন যে অন্তর্বর্তী সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। অসীম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আমাদের যে আন্দোলন ছিল, সেটা কিন্তু এই ধরনের একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্যই। সুতরাং তার প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন ছিল। তবে সেই সমর্থনের একটা মৌলিক ভিত্তি ছিল যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমরা দুঃখজনক হলেও দেখেছি যে একজন উপদেষ্টা সরকারে থাকা অবস্থায় হয়তো দল পরিচালনা করেছিলেন, দল গঠনের জন্য কাজ করেছিলেন, এবং তারপর তিনি রিজাইন করার ঠিক পরপরই একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি করেছেন। এমন কি ঘটনা ঘটলো যে আপনারা প্রথম থেকে যে অবস্থানে ছিলেন, সরকারের অবস্থানের পরিবর্তন ঘটলো না বিএনপির অবস্থানের পরিবর্তন ঘটলো? কারণ আপনারা 3 জন উপদেষ্টা সরাসরি কিন্তু পদত্যাগ চেয়েছেন, সেটি আমার। বিএনপির অবস্থানে পরিবর্তন ঘটে না, কারণ আমরা প্রথম থেকে এই সরকারের কাছ থেকে নিরপেক্ষতা চেয়েছিলাম। আমরা প্রথম থেকেই চেয়েছি এমন একটি সরকার যেটি নির্দিষ্ট কোনো দলের না, দেশের জন্য কাজ করবে। সে প্রত্যাশা আমাদের এখনও রয়েছে, এবং সে কারণেই বলছি যে যারা 2 জন উপদেষ্টা রয়েছেন ইতিমধ্যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে, ওনারা নিরপেক্ষতার ঊর্ধ্বে যদি না থাকতে পারেন, তাহলে তো সরকারে সার্ভ করার তাদের সুযোগ নাই। এখন এমন অনেক কথা হচ্ছে যে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন নিজেরাই। এটা তো অবশ্যই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না যে এখানে থাকা অবস্থায় কোনো উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের সাথে জড়িত থাকবেন। সুতরাং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে জনগণের কাতারে, জনতার কাতারে এসে ওনাকে রাজনীতি করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া, এটি তো কখনোই কোনো গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক পথ পরিক্রমায় কোনো সরকারের কাছ থেকে কাম্য না। জি, একটা প্রশ্ন বিএনপির প্রায় শুনতে হচ্ছে যে 15 বছর আসলে আপনারা কই ছিলেন, এবং এই প্রশ্ন নিয়ে আপনার আসলে রিয়াকশনটা কি? 15 বছর বিএনপি রাজপথে ছিল, গণ অভ্যুত্থানে, এবং তার আগে গত 15 না অ্যাকচুয়ালি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল। দ্য নাম্বার স্পিক ফর দেমসেলভস। বাংলাদেশে সবচেয়ে বেশি গুম খুন হামলা মামলার সংখ্যার হিসেবে যে দলটি শিকার হয়েছে সেটা বিএনপি। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় 4,500-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন প্রথম 15 বছরে। গণ অভ্যুত্থানে 500-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। আমাদের 1000-এর বেশি নেতাকর্মী, স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ অনেকে গুম হয়েছেন। আমরাই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যেটার সাথে এমন অনেক কিছু ঘটেছে যা ভাষায় প্রকাশের না। ভাই পেকে না পেয়ে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, বাবাকে না পেয়ে ছেলেকে গুলি করেছে। আমাদের অনেক নেতাকর্মী রয়েছেন যাদেরকে ডান্ডা বেরি পরে, হাত করা পরে বাবা মামার জানাজা অংশগ্রহণ করতে হয়েছে, চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এগুলো তো বাংলাদেশে খুব বেশি আমরা দেখিনি এর আগে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে এই মাত্রায় ঘটে নাই। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, এবং সেটা প্রত্যাশিতও ছিল। যার কারণে কিন্তু এই আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল, যুগপৎ আন্দোলন হয়েছিল। আমরা বরং এইভাবেও যদি প্রশ্নটা করি, পৃথিবীর কোন দেশ আছে যেখানে ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের বিরুদ্ধে একটি রাজনৈতিক দল
এককভাবে বা সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে সরকার পতন ঘটাতে পারে? একটা ফ্যাসিবাদী উদাহরণ দেখাতে পারবেন? নাই, পৃথিবীর কোথাও সেটা ঘটে নাই। ফ্যাসিবাদের পতন যদি ঘটাতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিশেষত তারুণ্যের একটি ভূমিকা পৃথিবীর সব জায়গায় লেগেছে, যার কারণেই কিন্তু ফ্যাসিবাদ পতনের জন্য গণ অভ্যুত্থানের প্রয়োজন। আমরা সেই গণ অভ্যুত্থান দেখেছি। এবার বিএনপি বরাবরের মতোই রাজপথে ছিল। এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি নেতাকর্মী যে দলটি রাজপথে নেমে এসেছে, সবচেয়ে বেশি নেতাকর্মী যাদের শহীদ হয়েছে, সবচেয়ে বেশি নেতাকর্মী যাদের গুম হয়েছেন, যাদের চোখ হারিয়েছেন, যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, সেটা বিএনপির। ডিফারেন্স হচ্ছে এই জায়গাতে যে এর আগে বারবার যখন বিএনপি আন্দোলনে নেমেছিল তখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেভাবে যোগদান করে। যদি আমরা এই তারুণ্যের জোয়ারটা 28 অক্টোবর দেখতাম, বিএনপি 28 অক্টোবর যেমন ছিল গণ অভ্যুত্থানও ছিল, হয়তো এই বিভিন্ন শ্রেণী পেশার সন্নিবেশে যে গণ অভ্যুত্থান সেটা তখন হলে 28 অক্টোবরের পরই তার শেখ হাসিনা থাকার কথা না। সুতরাং প্রশ্নটা বিএনপি 15 বছর ছিল কি না সেটা না, প্রশ্নটা হচ্ছে গণ অভ্যুত্থান কেন তখন হলো না? যদি তখন হতো তাহলে তখনই সরকারের পতন হতো। সরকারে যদি বিএনপি যে মানে সরকার গঠন করলে বিএনপি কোন দিকগুলোতে আসলে বেশি গুরুত্ব দেবে? যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এমন বিষয়গুলোতে বিএনপি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে যেখানে মানুষের সমস্যার সমাধান হয়, ভাগ্যের পরিবর্তন হয়, কীভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো, শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি কর্মমুখী করতে পারবো যেখানে যোগ্যতা এবং দক্ষতার সন্নিবেশ হয়, দ্রব্যমূল্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, ক্লাইমেট চেঞ্জটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করব, কীভাবে খাল খনন পুনঃখননের মাধ্যমে আমরা নদী সমস্যার সমাধান করব, কীভাবে আমরা বর্তমানে যে নগরভিত্তিক সমস্যা রয়েছে ট্রাফিক সমস্যা সহ সেগুলো সমাধান করব, আমরা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আমাদের আরবান পপুলেশনটাকে কিভাবে কিছুটা হলেও রুরালের দিকে নিয়ে যেতে পারবো, কিভাবে আমরা বিভিন্ন শ্রমিক মজুর যারা কৃষিজীবী রয়েছেন ওনাদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবো, আমরা দুর্নীতি কিভাবে কমিয়ে আনবো, কিভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সরকার কাঠামো গড়ে তুলবো যেখানে রাষ্ট্রের নাগরিকরা সত্যিকার অর্থে রাষ্ট্রের কাছ থেকে সেবা পায়, প্রভুত্ব না সেবা। সেই জিনিসগুলো আমরা সামগ্রিকভাবে নিশ্চিত করতে চাই। কারণ আমাদের এই বাংলাদেশ যদি সামনের দিকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে বাস্তবায়ন করতে হয় তাহলে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক এবং দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষের জন্য একটা পলিটিক্যাল ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হয়, একটা সাশ্রয় এবং স্বাবলম্বিতার মাধ্যমে যেন প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলি নিয়ে ভালো মতন নিরাপদে বাঁচতে পারেন, সেটা আমাদের মূল প্রত্যাশা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপরই তো একটা জাতীয় সরকার গঠনের সুযোগ তৈরি করা হয়েছিল, কেন সেই সুযোগটি বিএনপি নেয়নি? বিএনপি দীর্ঘদিন আন্দোলনীতে ছিল এই জন্য যে আমরা চেয়েছি একটি কি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যেটি মৌলিক ভিত্তি কি নির্দলীয় নিরপেক্ষ। সর্বদলীয় সরকারের জন্য তো বিএনপি আন্দোলন করে নাই, সর্বদলীয় সরকারের জন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন করে নাই, যার কারণে শুধু বিএনপি না যুগপন্থী আন্দোলনের শরিক কোনো রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকার। বিএনপির এই স্ট্যান্ডটাও তো ছিল যে সরকারে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আসলে সমস্ত দল এবং সবার রিপ্রেজেন্টেশন নিয়েই আসলে একটা অবশ্যই জাতীয় সরকারের ফরম্যাট আসবে। তাহলে সেই সুযোগটি তো 5 আগস্টের পরে যখন তৈরি হলো সেই মানে টাইমিংয়ের যদি জায়গা থেকে দেখি তখন নিল না কেন? যদি বিএনপি আগে থেকেও বলছিল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তখন তো তারা এই ফর্মেই সরকার করার একটা এক ধরনের ভাবনা চিন্তা আছে। অবশ্যই পারতো বিএনপি, কিন্তু বিএনপি অগণতান্ত্রিক রাজনৈতিক দল তো না, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের ভোট ছাড়া সবাই মিলেমিশে একটা সরকার প্রতিষ্ঠা করলো, এটা কি গণতন্ত্রের স্পিরিট? গণতন্ত্র হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, যে জাতীয় সরকারের কথা বিএনপি বলেছে সেটাই কার্যকর করা হবে, তবে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে। সুতরাং নির্বাচিত হয়ে আসলে বিএনপির পাশাপাশি অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে অসীম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, অনেক রাজনৈতিক দলের গুম খুন হামলা মামলার শিকার নেতাকর্মী। এরকম আমরা ধরতে পারি যে বিএনপি নির্বাচিত হওয়ার পর যে সরকার গঠন হতে পারে সেটি কি জাতীয় সরকারের আদলের কিছু? অবশ্যই সেটা আলাপ আলোচনার মাধ্যমে সব স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে যারা বিএনপির মতন করেই দীর্ঘদিন গুম খুনের শিকার হয়েছে, দীর্ঘদিন ধরে আত্মত্যাগ সংগ্রাম করেছে, আমরা সব এক ছাতার নিচে থাকলে কেন নয়? এটা তো আমাদের 31 দফার অন্যতম একটা অঙ্গীকার যে আমরা একটা জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করতে চাই যেখানে সব স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন থাকবে। ওকে, মানবিক করিডোর, বন্দর লিজ দেওয়ার মতো কতগুলো প্রসঙ্গ সাম্প্রতিক সময় আপনি গণমাধ্যমে দেখেছেন এসছে, এই কাজগুলো আসলে অন্তর্বর্তী সরকারের এজেন্ডার মধ্যে কতখানি পড়ে বলে আপনি মনে করেন? আমরা দেখেছি একজন উপদেষ্টা বলেছেন ওনাদের সবকিছু, প্রেস সচিব বলেছেন ওনাদের সবকিছু করারই ম্যান্ডেট আছে। এটাকে আমি বলবো স্বঘোষিত ম্যান্ডেট। এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট হচ্ছে ওটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার 5 আগস্টের পর গঠিত হলো, সেই সরকারেরই উপদেষ্টাদের কেউ কেউ বলেন যে আসলে শুধু নির্বাচন এই সরকারের ম্যান্ডেট না, বিচার সংস্কার এবং নির্বাচন। হ্যাঁ, বিচার সংস্কার চলমান তো রাখতেই হবে।
এবং বিচার এবং সংস্কার চলমান রাখা অবশ্যই ওনাদের ম্যান্ডেটের ভিতর পড়ে। এটা নির্বাচনী ম্যান্ডেটেরই একটা অংশ। কারণ এমন তো না যে একটা সরকার যারা দায়িত্ব পালন করছেন ওনারা শুধু নির্বাচন কমিশন নিয়ে কাজ করবেন, তা তো না। ওনাদের ডে টু ডে ওয়ার্কগুলো তো করতেই হবে, ওনাদের যেগুলো রেগুলার কাজ আছে সেগুলো তো মেনটেন করতেই হবে। তো রেগুলার কাজগুলোর ভিতরেই তো বিচার। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার আসলো, ফ্যাসিবাদের পতন ঘটলো, তা তাদের বিচার করতে হবে। এগুলোকে আপনি মিউচুয়ালি এক্সক্লুসিভ মনে করেন? অ্যাবসলিউটলি, এটা ওনাদের কমিটমেন্টেরই পার্ট। বিচার, সংস্কার, ততটুকু সংস্কার যেটা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, এগুলো ওনারা করবেন। বাকি সংস্কারের ক্ষেত্রে ওনারা প্রস্তাবনা রাখতে পারেন। যে সংস্কার কমিশনগুলো রয়েছে, এই প্রত্যেকটা কমিশন আপনি দেখবেন 31 দফায় যেভাবে বলা হচ্ছে সেই নামেই করা হয়েছে। ওনারা ওনাদের প্রপোজালগুলো দিতে পারে। একটা ন্যাশনাল কনসেনসাস, মানবিক করিডোর, বন্দর লিজের মতো এই ইস্যুসগুলো, সংবেদনশীল ইস্যুসগুলো আসলে নির্বাচিত সরকারের করা উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়ই তাই মনে করি। জনগণের ম্যান্ডেট ছাড়া অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়ে অনির্বাচিত সরকার কখনোই সিদ্ধান্ত নিতে পারে না। আমরা কি বন্দর লিজের কথাই বলি, আমরা হিউম্যান করিডোরের কথাই বলি, এগুলো পাবলিক এম্পাওয়ারমেন্ট ছাড়া, পাবলিক ম্যান্ডেট ছাড়া কিভাবে একটা সরকার করতে পারে যার জনগণের ভিত্তি নাই? এই সরকারের ভিত্তি তো রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য। সুতরাং যেই বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য নাই, সেখানে তো এই সরকারের কার্যকর করবার বা বাস্তবায়ন করবার এখতিয়ার নাই, এখতিয়ার বহির্ভূত। অন্তর্বর্তী সরকারের প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি মন্তব্য করেছেন বিএনপিকে ইঙ্গিত করে যে একটি মাত্র দলই নির্বাচন চাইছে। এই মন্তব্যের ব্যাপারে আপনার মন্তব্যটা একটু শুনি। এখানে তো নতুন করে মন্তব্য দেওয়ার কিছু নাই, উই অল নো দ্য ফ্যাক্ট। গতকালকেও যে মিটিং হয়েছে ডক্টর ইউনূসের উপস্থিতিতে, সেখানে 3টি ছাড়া সব রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল এক হয়েই তো অনেক আশা নিয়ে ওনাকে অন্তর্বর্তী সরকার প্রধান করেছেন। সুতরাং ওনার কাছ থেকে আমরা যা সত্য, যা সঠিক, যা ন্যায়, যা ন্যায্য, সেই বয়ানই প্রত্যাশা করি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের আলোচনাটাও প্রচুর হচ্ছে। আমরা যদি দেখি যে 16 বছরে যারা গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছেন, তারা আসলে কতখানি বিচার পাবেন, বা তারা কি আদৌ বিচার পাবেন? কেন পাবে না? পাওয়া তো উচিত। বারবার এই জুলাইয়ের বিচারের কথাটা শুনছি, কিন্তু এই 16 বছরের এই বিচারের কোনো আয়োজন বা কথাও কেন শুনছি না? এটা কেন? আমার ধাপে ধাপে সবগুলোই হবে। হয়তো শুরু করা হয়েছে রিসেন্ট বলে জুলাই থেকে, বাট বিএনপির তো একটা অঙ্গীকার আছে। আপনি 31 দফাতে দেখবেন যে মানবাধিকার লঙ্ঘনগুলো গত 16 বছরে হয়েছে, গুম, খুন, হামলা, মামলা, প্রত্যেকটা বিচার আমাদের অবশ্যই কার্যকর করতে হবে। বর্তমানে আমরা যে আইসিটি দেখলাম, ক্রাইম ট্রাইব্যুনাল, সেটা কিন্তু ক্যাপাসিটি বা রিসোর্সের দিক থেকে দুর্বল। আমরা আরও একটা ক্রাইম ট্রাইব্যুনালের কথা আগে থেকে বলে এসেছিলাম। তাদেরকে তো সাপোর্ট দিতে হবে, রিসোর্স দিতে হবে, তাদেরকে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, তাহলে হয়তো বিচার প্রক্রিয়া আরও দ্রুত হতো। বর্তমানে হচ্ছে না, কারণ জুলাইয়ের বিচারই তো দ্রুত হচ্ছে না, সেটাই স্লো। তো জুলাই আগস্টে যদি স্লো হয়, তাহলে তার পেছনেগুলো তো হলে এটা আরও ওভারবার্ডেন হয়ে যাবে। এ কারণেই গণতান্ত্রিক সরকার দরকার, কারণ গণতান্ত্রিক সরকারের সেই ক্যাপাসিটি থাকবে, সেই নেটওয়ার্ক থাকবে, সেই সাপোর্ট থাকবে, যার উপর ভিত্তি করে শুধু জুলাই আগস্ট না, গত 16 বছরে সব কিছুর অবশ্যই বিচার হতে হবে। এর পাশাপাশি আরেকটা বলি, বিএনপির যেমন একটা অঙ্গীকার রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন যে গত 16 বছরের প্রত্যেকটা গুম, খুন, আমরা সেটার বিচার যেমন নিশ্চিত করতে চাই, এর পাশাপাশি যারা শহীদ হয়েছেন গত 16 বছরে এবং এই গণ অভ্যুত্থানে, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। যারা ইনজুর্ড হয়েছেন ওনাদের পাশে রাষ্ট্রে দাঁড়াতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই জুলাই আগস্টে কতজন শহীদ হয়েছেন তার পূর্ণাঙ্গ তালিকা আমরা আজ পর্যন্ত পাই নাই। আপনার যদি তালিকাই না থাকে, আপনি কিভাবে তাদের পাশে দাঁড়াবেন? বিএনপির একটা অঙ্গীকার, যারা শহীদ হয়েছেন ওনাদের নামে, ওনাদের যার যার লোকাল যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো গড়ে তোলার চেষ্টা করা হবে এবং প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানো হবে। এই মুহূর্তে তার আমরা রাষ্ট্র পরিচালনায় নাই, বাট দল হিসেবে সাংগঠনিকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন। অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেট, তার ভিতর কিন্তু এটাও ছিল যে এই শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, যারা পঙ্গু হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদেরকে সহায়তা দিতে হবে। সে তালিকা স্টিল মিসিং। ওকে, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন বা দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা সংবিধান বাতিল, গণপরিষদ গঠন, গণভোট চাইছে এবং বিএনপি সরাসরি এর বিরোধিতা করছে। মানে এর যুক্তিটা কি? আমি আপনাকে প্রশ্ন করি, যে 3টা বিষয় বললেন, কোনটা আপনি কবে শুনেছেন ফার্স্ট টাইম? জুলাই আগস্টে কি এই ধরনের একটা নিয়ে একবার কেউ কথা বলেছিলেন? বলেছিলেন একবারও? তাহলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা সেটাই যেগুলোর উপর ভিত্তি করে মানুষ রাজপথে নেমে এসেছিলেন, যে বিষয় নিয়ে একটিবারকে আলাপই করে নাই। না, এরকম কি আলোচনাটা এভাবে করা যেতে পারে যে বিষয়ে জুলাই আলোচনা হয়নি সেই বিষয়ে যে অক্টোবর নভেম্বরে আলোচনা বা মেতে হতে পারবে না, এরকম কি কোনো ইস্যুজ আছে? যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছিলেন সেটাই তো জুলাইয়ের আকাঙ্ক্ষা। আপনি কি গণভোট বা সংবিধান বাতিল বা গণপরিষদ গঠন এগুলো জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী মনে করেন? জুলাইয়ের আকাঙ্ক্ষা এগুলো ছিল না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকারের কাছে মানুষ
দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গা পাবে, যেখানে আর দুর্নীতি দুঃশাসন হবে না, দুর্বৃত্তায়ন হবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। সংবিধানের পরিবর্তনের সাথে তার সম্পর্ক নাই, সংবিধান স্পিরিটটাকে ধারণ করার সাথে তার সম্পর্ক রয়েছে। গত 16 বছরে সাংস্কৃতিক বিপর্যয় ঘটেছে। কিছুদিন আগে বরেণ্য সাংস্কৃতিক একজন ব্যক্তিত্ব বলেছেন যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে দেশে। তো সামাজিক সংগঠনগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, সাংস্কৃতিক চর্চার কোনো সুযোগ নেই, খেলাধুলারও সুযোগ নেই। তো এই সাংস্কৃতিক যে বন্ধাত্ব, সেইটা আসলে বিএনপি কী ভাবছে, এটা কীভাবে গুছাবে? সে বন্ধাত্ব ঘোষানোর জন্যই কিন্তু আমরা বলেছি সবার আগে বাংলাদেশ। আমাদের যে দেশি সংস্কৃতি রয়েছে, কৃষ্টি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। যার কারণে বিএনপি কিন্তু দেখবেন সবার আগে বাংলাদেশ নামক একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করেছে। সেখান থেকে কনসার্ট করা হয়েছে যেখানে বিদেশি কোনো ব্যান্ডকে আনা হয় নাই। আমাদের লক্ষ্য এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা আমাদের নিজেদের যে স্ট্রেংথ রয়েছে, যেটা আমরা ইনহেরিট করছি, সেটাকে প্রায়োরিটাইজ করতে হবে। শিক্ষা ব্যবস্থার এটা অনেক বড় ভূমিকা থাকবে। আপনি যদি দেখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, উনি বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাকে ইনক্লুড করবো অ্যাজ আ ম্যান্ডেটরি সাবজেক্ট। স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করা হবে। অর্থাৎ যারা শিশু কিশোর রয়েছেন, যারা তরুণ তরুণী রয়েছেন, ওনারা চাইলে বাংলাদেশে নতুন সাবজেক্ট হিসেবে গিটার বাজাতে পারেন, ওনারা সঙ্গীতের কাজ করতে পারেন, ওনারা মিউজিক করতে পারেন, ওনারা যার যার পছন্দের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যার যে স্পোর্টসটা পছন্দ সেটা কিন্তু আমরা আমাদের ক্লাসে ম্যান্ডেটরি করে দেবো। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস আমাদের যে এডুকেশনাল রিফর্ম পলিসি রয়েছে তার ভিতর গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকবে। এর পাশাপাশি উনি বলেছেন যে আমরা আরবান এরিয়াগুলোতে অন্ততপক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে একটা মিনিমাম খেলার সাপোর্ট আমরা তৈরি করতে চাই। ইউনিয়ন বা থানা পর্যায়ে যেগুলো রয়েছে সেখানে মাঠের ব্যবস্থা করতে চাই। আমাদের আরবান পলিসির ভিতরে কীভাবে আমরা আরও একটু গ্রিন বাংলাদেশ তৈরি করতে পারি, কীভাবে আমরা তাদেরকে আউটফিল্ডের ব্যবস্থা করে দিতে পারি, সেটাও ম্যান্ডেটরি করা হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা মানে শুধু খাতা কলম বই পুস্তক তাই না, সেখানে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে, সেখানে তাদেরকে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে, সেখানে তাদেরকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে যার যেখানে মেধা, যার যেখানে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে যেটাকে আমরা বলি হবি বা ইন্টারেস্ট, সেটাকে নার্চার করার মতন করে পাথওয়ে তৈরি করে দিতে হবে। জি, আমরা এই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে আসলে 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে মে মাসে যে এই কর্মসূচিটা আমরা দেখলাম যে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং তারুণ্যের সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ করেছে, এইটা নিয়ে আসলে আপনার ভবিষ্যতে আর কি কর্মসূচি বা আর কি প্ল্যান আপনাদের আছে? এই ধারাবাহিকতায় আমরা চাই সবচেয়ে বেশি তারুণ্যকে ধারণ করা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন শ্রেণী পেশা যারা তরুণ রয়েছেন ওনাদের কাছে ছুটে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্মে ওনাদের সাথে যাব, এঙ্গেজমেন্টে যাব। বিএনপি সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এটাই যে আমরা সেই রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা দেশ পরিবর্তনের জন্য রাজনীতি করি। আমরা সেই রাজনৈতিক দল যারা পলিসি চাপিয়ে দিই না, পলিসি একটা আইটারেটিভ প্রসেসের মাধ্যমে, অর্থাৎ একমুখীভাবে চাপানো না, দ্বিমুখী আলাপচারিতার মাধ্যমে, এটা ডায়ালগ তৈরি করার মাধ্যমে আমাদের পলিসিটাকে শেপ করতে চাই। তো আমাদের তারুণ্যের জন্য যে পলিসিগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের কাছে ছুটে যাব, সামনে আরও বড় পরিসরে যাব, সারা বাংলাদেশ জুড়ে যাওয়ার ইনশাআল্লাহ পরিকল্পনা রয়েছে এবং ওনারা কি চান, ওনাদের কি আকাঙ্ক্ষা, সেটাকে লিপিবদ্ধ করব। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র আমাদের ভিশন থাকবে সেটাই যথেষ্ট না, সেই ভিশনটা অন দ্য গ্রাউন্ড যারা রয়েছেন সেই তরুণ তরুণী যুবক যুবতীদের সাথে কতটা রেজোনেট করে, সেটা কতটা কানেক্ট করে এবং তাদের অ্যাসপারেশনটাকে আমরা কতটা রিফ্লেক্ট করি, এই দুইয়ের মিশেলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তারুণ্যের ভাবনার পূর্ণাঙ্গ প্রতিফলনের প্রচেষ্টা। আমরা একটু ইতিহাসের দিকে তাকালে দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার তার দলের কর্মীদের দক্ষতা এবং মনন মেধা এগুলো বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে কর্মশালা, ওয়ার্কশপ যেগুলোকে বলি আর কি, কালচারাল এক ধরনের প্র্যাকটিসও দলের মধ্যে ছিল। সেইগুলো এখন আপনারা কিভাবে চিন্তা করছেন? বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল যে 5ই আগস্টের পর সারা বাংলাদেশ জুড়ে কর্মশালার আয়োজন করেছে। 31 দফার যে কর্মশালা আমরা করেছি সেটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে করছি। সেখানে আমরা শুধু বলছি না, আমরা শুনছিও এবং সেখানে কিন্তু একদম ওপেন ফ্লোরে যারা অডিয়েন্সে রয়েছেন ওনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। সুতরাং কর্মশালার ক্ষেত্রে যদি আমরা বলি বর্তমান বাংলাদেশে বিএনপি এর জনক, অন্যান্য রাজনৈতিক দলে দেখছি এটা শুরু করছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটাই তো গণতন্ত্র হওয়া উচিত। জি, একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে গেছি। একটি ব্যক্তিগত প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটি হচ্ছে বিলেতের বিপুল সম্ভাবনার যেই জীবন, আমি জানি আপনার ব্যাকগ্রাউন্ড এবং একাডেমিক যেই লুমিনাস ক্যারিয়ার, তো সেগুলো ছেড়ে আপনি বাংলাদেশের রাজনীতিতে আসার পেছনের গল্পটা কি? ধন্যবাদ। দেখুন, বিদেশে থাকলে হয়তো নিজের জন্য খুব বড় কিছু ভালো কিছু করা যেত, বাট দেশের জন্য, সমাজের জন্য বৃহত্তর পরিসরে যদি কিছু করতে হয় তাহলে একটা পলিটিক্যাল পার্টি মনে হয় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশের হিস্ট্রিতে যদি আমরা দেখি, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচাইতে দৃঢ়ভাবে যে রাজনৈতিক দল ধারণ করেছে সেটা তো বিএনপি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সুনির্দিষ্ট, সুবিস্তৃত পলিসি ফ্রেমওয়ার্ক রয়েছে, বাংলাদেশকে কীভাবে গড়ে দিতে হবে, বদলে দিতে হবে, তার জন্য প্রত্যেকটা সেক্টর ওয়াইজ ওনার যে ডিটেল এবং থরো পলিসি রয়েছে,
তার চাইতে বেটার বাংলাদেশকে আর বদলে দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে একটা এক্সাইটিং জার্নি, এটা হয়তো বিএনপির রাজনীতির বাইরে বাংলাদেশের আর কোনো সুযোগ নাই। তো আপনার কি কখনো দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসবো না, একটা অ্যাম্বিভ্যালেন্ট সিচুয়েশনে ছিলেন নাকি একদম প্রিডিটারমাইন্ড ছিলেন যে আমি যাব, দেশের মানুষের জন্য করব, দেশের জন্য আসলেই আপনার ইম্প্যাক্ট আছে যেটি আপনি আসলে করতে সেই কনভিকশন থেকে এসেছেন? না, সবসময় সেই কোনো বা ফ্যামিলি থেকে বা কোনো অ্যাম্বিভ্যালেন্স ছিল কিনা, এসো না এরকম একটু যদি? না, নট এট অল। আমরা সবসময় চেয়েছি, আমার ফ্যামিলি থেকেও বলেছে যে যা কিছু করি না কেন দিন শেষে ইউ হ্যাভ টু মেক এন ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি। বৃহত্তর পরিসরে পলিটিক্স হচ্ছে সেই মেথড যার মাধ্যমে আমরা দেশকে বদলে দিতে পারি, দেশকে বিনির্মাণ করতে পারি। আর আমরা অত্যন্ত ফর্চুনেট বলবো, আমাদের সেই লিডার রয়েছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার সেই ভিশন রয়েছে, যার সেই ডিটেইল পলিসি ফ্রেমওয়ার্ক রয়েছে। বাংলাদেশে উনি একমাত্র রাজনীতিবিদ যিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে ডিটেইল ওয়ার্ক করেছেন, কিভাবে কোন সেক্টরে আমরা বদলে দিতে পারি, কোন কোন পলিসি অ্যাডাপশনের মাধ্যমে, কিভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসটাকে আমরা বাংলাদেশে কনটেক্সচুয়াল অ্যাপ্লিকেশন করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে পারার সুযোগ, এটা ওয়ান্স ইন দ্য লাইফ টাইম অপরচুনিটি। আরেকটা $1 মিলিয়ন প্রশ্ন, যেহেতু আপনি ওনার উপদেষ্টা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যে জনাব তারেক রহমান কবে দেশে আসবেন? দেখুন, এই দেশের স্বাধীনতার ঘোষক তো ওনার বাবাই। এদেশে প্রথম সত্যিকার অর্থে নির্বাচিত রাষ্ট্রপতি ওনার বাবা, প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ওনার মা। সুতরাং এই বাংলাদেশে এসে জনগণের সাথে থাকা, জনগণের পাশে থাকা, ওনার মতন তরুকে তারা আর কেউ চান না। যত দ্রুত সে উপযুক্ত রাজনৈতিক এবং আইনি পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই উনি ওনার দেশে ওনার বিপুল যে জনগোষ্ঠী ওনার প্রত্যাশা রয়েছে ওনাদের কাছে ছুটে আসবেন ইনশাল্লাহ। একেবারে এক শেষ প্রশ্ন আমি একটু করতে চাই, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশটা আসলে কেমন বাংলাদেশ? সেই বাংলাদেশ যেখানে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে পূর্ণ মর্যাদা নিয়ে থাকব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে। সেই বাংলাদেশ যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনির্মাণ করতে চেয়েছিলেন, এবং সেই বাংলাদেশ যেটা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে নির্যাতিত নেতা হিসাবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে যে ডিটেইল ফ্রেমওয়ার্ক এবং রোডম্যাপ তৈরি করেছেন, তার আলোকে আমরা পরিবর্তিত বাংলাদেশে একটা নিরাপদ সবার জন্য সেই কাঠামো গড়ে তুলতে পারবো। এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেক শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সমস্যার সমাধান হবে। সেই বাংলাদেশ যেখানে আমরা প্রত্যেকে যার যার পরিবার নিয়ে এখন যে লাইফস্টাইল তার থেকে আরও বেটার কিছু করতে পারবো। সো ইন টোটাল আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড আরও অনেক বেটার হবে, যার যার জায়গা থেকে পলিটিক্যাল এবং ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরও ব্রডার হবে, এবং আমরা সত্যিই গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা ফেরত পাবো। সেই স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ জনাব মাহাদি আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।